পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা সুন্দর দেখতে, আর সুন্দর জিনিসকে অনেকেই হয়তো নিজের কাছে রাখতে চান অথবা সঙ্গে নিয়ে যেতে চান। কিন্তু এটা কি খুব প্রয়োজন যে সব সুন্দর জিনিসই সব সময় ভালোই হবে? সেটা খারাপও হতে পারে। পেশায় শিল্পকার গোবিন্দ ওই ঝকঝকে পাথরটিকে একটি অপরূপা অপ্সরীর রূপ দেওয়ার চেষ্টা করতে লাগলো। দেওয়াল ঘড়িতে শোনা গেল রাত 12টার ঘন্টা, কিন্তু সেই সময়কে পাত্তা না দিয়ে তিনি নিজের কাজটিকে সম্পূর্ণ করবার চেষ্টা করতে লাগলেন। প্রায় রাত 1:45টার সময় গোবিন্দ সেই পাথরটিকে অপরূপা এক অপ্সরীর রূপ প্রদান করে তিনি ঘুমোতে গেলেন। কখনো সখনো কোনো কাজ শেষ হয়ে যাওয়ার পর নতুন এক গল্পের সূত্রপাত হয়। এখানেও ঠিক তেমনটিই হলো। এবার আমি সকলের বিনুনি কেটে নেব, আর 100 জনের বিনুনি কেটে নিলেই আমি সারা জীবনের জন্য এই মূর্তির শরীর থেকে মুক্তি পেয়ে যাব। পরের দিন নিজের সৃষ্ট মূর্তিগুলিকে নিয়ে গোবিন্দ বিক্রির জন্য বাজারে গেলেন, যেখানে অপ্সরারূপী ডাইনির মূর্তিটিও ছিল। মূর্তি নিয়ে যাও, মূর্তি। আরে সুন্দর সুন্দর মূর্তি নিয়ে এসেছি, নিয়ে যাও। আরে দাদা, এই অপ্সরার মতো দেখতে মূর্তিটা তো খুবই সুন্দর। সুন্দর হবে না কেন? আমি নিজের হাতে বানিয়েছি যে। এমনিতে এর দামটা কত হবে? রামু মূর্তিকারকে অর্থ দিয়ে দিল, আর ওই মূর্তিটি নিয়ে সেখান থেকে চলেও গেল। মূর্তি নিয়ে রামু তার নিজের বাড়িতে পৌঁছল। বাড়িতে পৌঁছনোর পর রামু স্ত্রী ধনিয়া দরজা খুলে দিল, আর তার দৃষ্টি পড়ল ওই মূর্তিটির দিকে। আরে বাহ, কত সুন্দর এই মূর্তিটা দেখতে! কোথা থেকে পেলে? আমি যখন বাজার থেকে ফিরছিলাম তখন দেখলাম একটা লোক মূর্তি বিক্রি করছে। ওর এই মূর্তিটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি এটা তাহলে হলে রাখবো। কেমন লাগবে? বাড়ির মালকিন তো তুমি, তাই না? তোমার যেখানে ইচ্ছা হবে তুমি সেখানেই রাখবে, বুঝেছো? ধনিয়া ওই মূর্তিটি নিয়ে তাদের বাড়ির হলে সাজিয়ে রাখল। মূর্তিটি ডাইনিতে রূপান্তরিত হয়ে তার নিজের শিকারের উদ্দেশ্যে ওই বাড়ি থেকে বেরোলো। বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে দেখলো একটি বাড়ির জানলা খোলা। জানলা দিয়ে উঁকি মেরে দেখলো একটি মেয়ে ঘুমিয়ে রয়েছে, যার খুব লম্বা বিনুনি রয়েছে। সেটা দেখেই ওই ডাইনি মুচকি হাসলো। সকালে ঘুম থেকে উঠে তার চুলটা কাটা দেখে ওই মহিলা চিৎকার চেঁচামেচি করে পুরো অঞ্চল মাথায় তুলল। হে ভগবান, আমার চুল! কেউ আমার ওই লম্বা চুলটা কেটে নিয়েছে। এখন তো আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। হে ভগবান, আমার চুল! আরে জানো কি, কেঁদো না, শান্ত হও তুমি। কি করে শান্ত হব আমি? শহরের বাকি মেয়েদের হয়তো ছোট চুলের শখ আছে, কিন্তু আমার নেই। কত কষ্টে চুলটা বড় করেছিলাম আমি। এবার কি হবে আমার চুল? মূর্তি রোজ রাতে ডাইনির রূপ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত। সেদিন বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎ ঘরের মধ্যে থেকে নাক ডাকার শব্দ শুনে ডাইনি সেই ঘরের মধ্যে উঁকি দিল। দেখতে পেল রামু গভীর নিদ্রায় মগ্ন এবং সেই নাক ডাকছে, আর তার পাশে শুয়ে রয়েছে স্ত্রী ধনিয়া।
ওর বিনুনিটা তো খুব সুন্দর আর বেশ লম্বা। আমি ওটা এক্ষুনি কেটে ফেলবো। আরে, এই মহিলাটা তো দেখছি ঘুম থেকে উঠে পড়লো। এবার আমি ওর বিনুনিটা কাটবো কি করে? এখান থেকে পালিয়ে যাওয়াটাই ঠিক হবে। ডাইনি কিছু করতে না পেরে আবার অঞ্চলে ঘুরতে বেরোলো। খুব শীঘ্রই সে তার শিকার পেয়ে গেল। এই মহিলাটার বিনুনিও বেশ লম্বা আর বেশ সুন্দর। এটা তো আমাকে কাটতেই হবে। ডাইনি সেই ঘরের মধ্যে ঢুকে পড়ল আর দাঁত দিয়ে পার্বতীর বিনুনি কেটে ফেলল। বন্ধনিয়া, জানো কি, আমার বিনুনি ওর হাতে কেউ কেটে নিয়ে গেছে। জানি না আমার বিনুনির ওপর কার নজর পড়েছিল যে কেটে নিয়েছে। এবার শ্বশুর বাড়ির লোকজন আমাকে চুল ছাড়া দেখলে কি ভাববে? হে ভগবান, আমার তো আর মুখ দেখানোর উপায় থাকলো না। কিভাবে মুখ দেখাবো সবাইকে? প্রথমে জানকী বোন আর তারপর পার্বতী বোনের বিলুনি কেউ কেটে ফেলেছে। জানি না এরমভাবে কে করছে এইসব। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন আসছে, যে এরকম ভাবে চুল কেটে নিয়ে গিয়ে চলে যাচ্ছে, সেই চুলগুলো নিয়ে কি করবে? পুরো এলাকায় একমাত্র তুমিই বেঁচে আছো যার বিলুনি এখনো অবধি ঠিক রয়েছে। তুমি এত চিন্তা করো না, আমার চুলে কেউ হাতও লাগাতে পারবে না। রাতে যখন রামুর পাশে তার স্ত্রী গভীর ঘুমে মগ্ন, ঠিক তখন রামুর চোখে কিন্তু ঘুম ছিল না। সেই চোখে ছিল এক গভীর চিন্তা ও ভাবনা। এলাকায় সব মেয়েদের বিলুনি কেউ কেটেছে, কিন্তু আমার বউয়ের বিলুনি এখনো অবধি কেউ কাটেনি। আমার বউ আবার এইসব কাজ করছে না তো? না না, আমার বউ এরকম কোনো কাজ করতে পারে না। সন্দেহের ছায়া রামুর মনের মধ্যে ক্রমশ ঘোরাফেরা করতে লাগলো। ঠিক তখনই ধনিয়া পাশ ফিরে শুলো। তাই দেখে রামু নিজের চোখ বন্ধ করে ঘুমের ভান করে পড়ে রইল। আরে, ও কাঁচি নিয়ে, মানে আমার বউই মেয়েদের চুলের বিলুনি কেটে ফেলছে। তার মানে সেটা আমার বউই, কিন্তু ও এরকম কেন করছে? হে ভগবান, এটা আমি কি দেখলাম? আমার বউ মানুষ নয়, একটা ডাইনি। রামুর বাড়ি থেকে সেই ডাইনিকে বেরোতে দেখল প্রতিবেশী জানকী। লম্বা চুলের বিনুনি হারানোর পর জানকী খুব রেগে থাকত, কিন্তু যখন ওই গ্রামের আরো অন্যান্য মহিলাদের বিনুনি কাটা পড়ল, তখন সে ওই বিনুনি চোরকে ধরবার জন্যে প্রতিজ্ঞা করেছিল। ডাইনিকে দেখতে পেয়েই তার মনে হলো যে তার জেগে থাকা সার্থক হয়েছে। আজ আমি একটা নয়, কম করে 10টা বিনুনি কেটে আনবো। আচ্ছা, তাহলে আমাদের সবার বিনুনি কেটে নেওয়া কোনো মানুষ নয়, একজন ডাইনি। কিন্তু এ তো লক্ষ্মী দিদির বাড়ির ওই দিক থেকেই আসছে। হে ভগবান, তার মানে লক্ষ্মী দিদি একজন ডাইনি। তাই বলি যে এলাকার সব মেয়েদের বিনুনি কাটা পড়ছে, কিন্তু এই লক্ষ্মীর চুল কেউ কাটছে না। পরের দিন রামু তার কাজকর্ম শেষ করে বাড়ির দিকে সন্ধেবেলায় ফিরে আসছিল। ঠিক তখন রাস্তায় তার সঙ্গে দেখা হলো রাগান্বিত ও চিন্তান্বিত জানকীর সঙ্গে। জানকী রাতের ঘটনা রামুকে জানালো। আমার বউ যে ডাইনি সেটা আমি জানতে পেরে গেছি জানকী বোন, কিন্তু তুমি একদম চিন্তা করো না। আমি এক তান্ত্রিকের কাছ থেকে এই মালাটা নিয়ে এসেছি। এটা পরা মাত্রই আমার বউ একদম ঠিক হয়ে যাবে। রামুর কথা শুনে জানকীর চিন্তা একটু কমল আর সে তার নিজের বাড়িতে ফিরে গেল। খুব তাড়াতাড়ি সূর্যদেব অস্ত গেলেন আর চারিদিকে
রাতের অন্ধকার নেমে এলো। ধনিয়া এবং রামু তাদের নিজেদের বাড়িতে শুয়ে পড়ল, কিন্তু রাত আরো গভীর হতেই রামু বিছানায় উঠে বসল আর বালিশের নিচ থেকে মালা বার করে ধীরে ধীরে ধনিয়ার গলায় পরিয়ে দিল। হে তান্ত্রিক বাবা, এবার আপনি রক্ষা করুন। হে ভগবান, তুমি মূর্তি নও, একটা ডাইনি। একদম ঠিক ধরেছো। এর মানে তুমি সেই ডাইনি যে সবার চুলের বিলুনি কেটে নেয়। হ্যাঁ, আমি সেই ডাইনি যে সবার বিনুনি কেটে ফেলে। কিন্তু তুমি এখন আমার সত্যিটা জেনে গেছো, আর সেই জন্য আমি তোমার গলা কেটে ফেলবো। শুনছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমার গলা টিপে ফেললো, আমাকে বাঁচাও। শুনছো? বাঁচাও আমাকে, বাঁচাও, এই ডাইনি আমাকে মেরে ফেললো, বাঁচাও আমাকে। শুনছো? বাঁচাও। ছাড়, ছাড় আমার স্বামীকে, ডাইনি একটা, ছাড় বলছি, ছাড় আমার স্বামীকে। তোরা তো সাহস হয় কি করে আমার স্বামীকে মারার? ছাড়, ছাড় বলছি, ছাড়, 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 ছেড়ে দে, ছেড়ে দে আমার স্বামীকে, ছাড়। ওরে বাবা, পালাই এখান থেকে। এই ডাইনি এখানে কি করে এলো? আর আমার গলায় এই মালা, এই মালাটা কোথা থেকে এলো? শুনছো? আমি যে অপ্সরার মতো মূর্তিটা নিয়ে এসেছিলাম, এটা সেই মূর্তির ডাইনি। আর এই ডাইনি সব মেয়েদের চুল কেটে ফেলছে। আর এই যে মালাটা তোমার গলায় রয়েছে, এটা আমি তোমার গলায় পরিয়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে চুল কেটে ফেলা ডাইনি যে অন্য কেউ নয়, বরং তুমি। এই তুমি কি সব কথা বলছো? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। কাল রাতে আমি তোমাকে কাঁচি নিয়ে বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম, তাই আমার মনে হয়েছিল যে চুলের বিলুনি কাটা ডাইনি শুধু তুমি। কিন্তু সেটা সামনে আসতেই সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তাই আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, বুঝেছো? সেসব ছাড়ো তুমি, ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু এই বিষয়টা নিয়ে কি করবে সেটা ভাবো আগে। ডাইনি ঘন ঘন দরজায় ধাক্কা দিতে লাগলো। রামু আর ধনিয়া দরজায় পাহারা দেওয়ার জন্য ওখানেই বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেরাই জানতে পারেনি। সকালে সূর্যালোক চোখে পড়তেই রামু আর ধনিয়া জেগে উঠল, কিন্তু ঘরের মধ্যে কোনো রকম সাড়া শব্দ না পেয়ে কৌতূহলবশত রামু আর ধনিয়া দরজা খুলল। দেখতে পেল জানলা দিয়ে আসা সূর্যালোকে ওই ডাইনি ক্রমশ মূর্তিতে রূপান্তরিত হচ্ছে। রামু আর ধনিয়া বুঝতে পারল যে ঠিক কি করলে সকলের মঙ্গল হবে। ওরা ঘরের মধ্যে দৌড়ে গিয়ে মূর্তিটাকে উঠিয়ে ঘরের মেঝেতে আছাড় দিল। মূর্তি টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। আমরা জিতে গেছি, বুঝেছো? খুব ভালো হয়েছে। এই পৃথিবী কত রহস্যে পরিপূর্ণ, কখন যে কি রহস্য আমাদের কোন অবস্থায় নিয়ে গিয়ে ফেলবে সেটা কেউ জানে না। সেজন্য ভাবনা চিন্তা করে তবেই কোনো কিছুকে নিজের বাড়িতে আনুন। রামু আর ধনিয়ার ভাগ্য ভালো ছিল যে তারা ওই মূর্তিরূপী ডাইনির হাত থেকে বেঁচে গেল। তবে আপনার ভাগ্য ওদের মতন ভালো নাও হতে পারে।